একজনকেও কাস্টোডিয়াল ইন্টারভেনশন করা হচ্ছে, কিছু করা হচ্ছে না। সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং মেজকর্তা, এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত, যে না না এগুলো করো না, এগুলো আর করার দরকার নেই, কেন করছেন না? তার মন্তব্যটা কোথাও গিয়ে যেন আমাদের কথাগুলোকেই আমার মনে হয়েছে প্রকৃত অর্থে কে বা কারা এই ব্যবস্থাটাকে সরিয়ে আমাদের মতন সাধারণদের জন্য ক্লিন অ্যান্ড ক্লিস্টার ব্যবস্থা আনতে চাইছে, সেইভাবে ২৬-এর নির্বাচনে তারা তাদের মত প্রদান করবেন, এটাই বাঞ্ছনীয়। এমন একটা আপনার নোটিফিকেশানের পরে এবং তার যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রেম করেছে, যা কিন্তু দুর্নীতিকে আবার পুনরায় কি করে লিগালভাবে ওটাকে এক্সিকিউট করা যায় তার কিন্তু একটা ব্যবস্থা। তারা তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তারা তো আমাদের জন্য লড়াই করছে যারা আমরা বঞ্চিত হয়েছি। দলীয় রাজনৈতিক উদ্দেশ্যে সকলের মধ্যে একটা যে বিষ ছড়িয়ে যাচ্ছে নিরন্তর, সেটা কিন্তু আমাদেরকেও কিছুটা স্টেরিলাইজ করতে হবে নিজের চিন্তা ভাবনা বুদ্ধি যুক্তি দিয়ে। এই আবেদনটা আমার সমস্ত মানুষের কাছে রইল। দিদি, সুপ্রিম নির্দেশে ২ মাসের মধ্যে একাদশ দ্বাদশের রেজাল্ট বের হয়েছে, তার পরবর্তীতেই একটা বিষয় উঠে আসছে, অমৃতা সিনহার বেঞ্চে ১০ নম্বরের যে বিতর্ক সেটা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। আপনার প্রতিক্রিয়া কী? প্রথমত হলো এই প্যানেলটা ক্যান্সেলই হয়েছিল দুর্নীতি তথা বেনিয়ম এই রকম ১৭টা কারণে। সেই জায়গায় গিয়ে শুরুতেই একটা বিতর্ক উঠেছিল এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে, অর্থাৎ যারা আনটেন্টেড, অর্থাৎ যারা ম্যানিপুলেশনের অংশী না হয়েও যাদেরকে এই পেনাল্টি দিতে হয়েছিল। বিষয়টা হলো যে এই প্যানেল যখন প্রকাশ্যে আসবে সেক্ষেত্রে 10 মার্কসটা শুরুতেই পাবে নাকি পরে দেওয়া হবে, বিতর্কে দানা বাঁধে সেখান থেকে আইনগতভাবে দ্বারস্থ হন যারা বঞ্চিত মনে করেছেন, এবং কোথাও গিয়ে এই বিষয়টার যথেষ্ট যুক্তি বা সারবত্তা আছে। সেই কারণে আপাতত আপনার রিটেন রেজাল্ট বেরোলে এটা কিন্তু ভেরিফিকেশানের ক্ষেত্রে মানে কমপ্লিটনেস নয়, কারণ কালকের কথাতেই রয়েছে যে রেজাল্ট পাবলিশড হলেও আপনার ওই 10 মার্কসের যে জটিলতা সেটা না কাটা পর্যন্ত কিন্তু পরবর্তী স্টেপে যাওয়া সম্ভব না। আপনি যেটা বললেন যে ২ মাসের মধ্যে অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়াটা কমপ্লিট করার সুপ্রিম কোর্টের আদেশ আছে, কিন্তু আমরা পরতে দেখছি যেভাবে নোটিফিকেশান হয়েছে, যেভাবে পরীক্ষা এবং পরিচালনা হচ্ছে এবং এমন সমস্ত একখানা ফাঁক ফোকর রেখে দিচ্ছে, সেখানে একাধারে যেমন আইনের দ্বারস্থ হবে একাধিক আপনার চাকরি প্রার্থী এবারের, প্যারালালি এমন একটা আপনার নোটিফিকেশানের পরে এবং তার যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রেম করেছে, যা কিন্তু দুর্নীতিকে আবার পুনরায় কি করে লিগালভাবে ওটাকে এক্সিকিউট করা যায় তার কিন্তু একটা ব্যবস্থা। আপনারা লক্ষ্য করে দেখবেন এক্সপিরিয়েন্সের বিষয়টা নিয়ে এছাড়াও অন্য আরেকটা কেস হয়েছে যে অন্যান্য যারা পড়িয়েছেন কন্ট্রাকচুয়াল টিচার্সরা তারা এর বেনিফিশিয়ারি হবে কি হবে না এটা নিয়ে। আফটার দ্যাট যে 20 মার্কসের ভেরিফিকেশানের পরে 20 মার্কসের যে নাম্বার ডিভিশনটা আছে, অর্থাৎ 10 নম্বর আপনার ডেমনস্ট্রেশন এবং ভাইবা, সেক্ষেত্রেও এই 20 নম্বর যে একদম প্রমাণিত যারা দুর্নীতির আতরঘর, যারা দুর্নীতি লালক পালক এবং বাহক, সেই স্কুলস কমিশন আবার পুনরায় ওই 20 মার্কসের ম্যানিপুলেশন করবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। অর্থাৎ এই 2 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট আদেও কতটা হবে এবং সেটা কতক্ষণে এই সকলে গিয়ে স্কুলে পড়াবে তা এখনো পর্যন্ত বিষবাও জলে। দিদি, আপনিও একাধিকবার এর আগে বলেছেন সিবিআই ইডির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এবার খোদ বিজেপির জাস্টিস গাঙ্গুলি, তিনি প্রাক্তন জাস্টিস ও বিজেপিতে যোগদান করেছেন, তিনি নিজেও এবার ইডিআইসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, কি বলবেন?
দেখুন, তিনি বর্তমানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংসদ, যদিও তাকে আমরা পাবলিক ডোমেনে এইভাবে চিনি একজন মানে খুব নিরপেক্ষ জাজমেন্টাল একজন জাস্টিস হিসাবে, যিনি কিনা প্রথম এই দুর্নীতির হয়ে প্রকাশ্যে মানে একদম আপোষহীন লড়াইটা শুরু করেছিলেন। কারণ আপনি যদি সেই আমরা 2-2.5 বছর আগে পিছিয়ে যাই, দেখা যাবে যে উনি একথাও প্রকাশ করেছিলেন ওনাকে নানা রকমভাবে অফার দেওয়া হয়েছে, মানিটরি এবং ইত্যাদি। তখন এখন যে জেল আছে পার্থ চ্যাটার্জির যে সমস্ত সাগরেতরা ছিল, এরকম উনি আপনাদের মিডিয়াতে উনি প্রকাশ করেছিলেন। কিন্তু সেক্ষেত্রে উনি আপোষহীন লড়ে, এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছিল আজকের দিনে যে হ্যাঁ প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমরাও কিন্তু স্যার আজ যে মন্তব্যটা করেছেন, এটা তিনি বিজেপির সাংসদ হিসাবে বলা অপেক্ষা তার মন্তব্যটা কোথাও গিয়ে যেন আমাদের কথাগুলোকেই আমার মনে হয়েছে। কারণ একটা দলীয় রাজনীতিতে তার অনেক প্রোটোকল থাকে, সেখানে সে কতটা বলতে পারবে কি পারবে না সেটা সেই রাজনৈতিক দলই মূলত স্থিরীকৃত করে। কিন্তু তিনি যে মন্তব্যটা করেছেন সেটা আপনি বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম সব ছাপিয়ে আপনি দেখবেন ওটা কিন্তু প্রত্যেকের মনে নক করছে। আমরা যখন এই কথাগুলোকে বারংবার সোচ্চার হয়েছি যে হ্যাঁ, যখন আমরা আশায় বুক বেঁধেছিলাম, যখন বাক কমিটি বলল হ্যাঁ দুর্নীতি হয়েছে, এই বোধহয় সেই মাথা যারা এই মূল কাজগুলোকে সংগঠিত করেছে ব্রেন দিয়ে এবং সেগুলোকে মনিটরিং করেছে, এই যে কোটি কোটি টাকা উঠেছে তার মূল কারিগর কারা, সেগুলো বোধহয় প্রকাশ পাবে। সেগুলো কিন্তু আজও পেল না। সেই জন্য আমরা বারবার এটা বুঝতে পেরেছি যে কেন্দ্র এবং রাজ্যের রাজনৈতিক বোঝাপড়ার কারণে আমাদের আজকে এই জীবনের শ্মশানের নিস্তব্ধতা। আমরা কিন্তু যারা ডিপ্রাইভ হচ্ছি তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক মতে বিশ্বাসী। তাহলে কাজটা কিন্তু কারা করছেন? মূলত যাদের হাতে এই রোলিং পার্টি, অর্থাৎ যাদের হাতে সমস্ত রাষ্ট্রের মেশিনারিগুলো আছে, সেটা কেন্দ্রের ইডি, সিবিআই যেমন, আবার রাজ্যের যে সমস্ত এই নেতা, মন্ত্রী, আমলা তারা। তাহলে দিনের শেষে কোথায় যাচ্ছে যে আজকে জাস্টিস গাঙ্গুলি স্যার প্রাক্তন তিনি যে মন্তব্যটা করেছেন, সেই মন্তব্য আদতে আমাদের মতন সাধারণদের কথা। কিন্তু আমরা যখন বলেছি বা বলি, আমাদেরকে প্রচুর রকম তকমা দেওয়া হয়। কখনো আমরা বিরোধী দলের সব তকমাই মোটামুটি আমরা নিয়েছি, তাতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। তাতে কিন্তু আমাদের যে কথাগুলোকে কেউ কখনো শাসক দল এটাকে মিথ্যা বলে প্রমাণিত করতেই পারবে না। আরও শাসক দল শুধু তা নয়, কেন্দ্রের যারা শাসন পরিচালনা করছেন তাদের রাজনৈতিক প্রোটোকলের বাইরে গিয়েও তারা কিন্তু এই জাস্টিস স্যারের, গাঙ্গুলি স্যারের কথাগুলোকেও কিন্তু অ্যাডমিট করবেন। এই জায়গাটা কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের সকলকে ভাবতে হবে এবং সঠিক করে রিয়ালাইজ করতে হবে যে প্রকৃত অর্থে কে বা কারা এই ব্যবস্থাটাকে সরিয়ে আমাদের মতন সাধারণদের জন্য ক্লিন অ্যান্ড ক্লিস্টার ব্যবস্থা আনতে চাইছে। সেইভাবে 26-এর নির্বাচনে তারা তাদের মত প্রদান করবেন, এটাই বাঞ্ছনীয়। তৃণমূলের একাংশ আইনজীবী বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দ্বিচারিতা করছেন বিভিন্নভাবে, আপনিও কি তাই মনে করছেন? প্রথমে কে বা কারা করছেন তাদের কাছে একটাই, একদম আমজনতার প্রেক্ষিতে শুধু ডিপ্রাইভ ক্যান্ডিডেটের পক্ষ থেকে বলবো না, দ্বিচারিতার শব্দটার প্রকৃত সংজ্ঞা কী। আজকে তাহলে কল্যাণ ব্যানার্জি যে আইনজীবী, যিনি কিনা একবার টেন্টেডদের হয়ে সওয়াল করছে অর্থাৎ দাগিদের হয়ে, আবার স্কুল সার্ভিস কমিশনের একজন আইনজীবী হয়ে সেই টেন্টেডদেরকে উনি একেবারে জল করে, যেখানে 1806 এদিকে কিছুদিন আগে 3000-এর উপরে ইত্যাদি আপনারা দেখছেন, কোনটাকে দ্বিচারিতা বলে? মানে আমি পয়সার কারণে আজকে যাদের হয়ে সওয়াল করছি, পরের দিন পয়সার কারণে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাদের হয়ে সওয়াল করছি। বিকাশ স্যার সে কাজ কোথায় করেছে? প্রমাণ দিয়ে দেখাতে হবে। আমরা ডিপ্রাইভ ক্যান্ডিডেট, আমরা গেছিলাম, আমাদের মূল কথা ছিল যে স্যার দুর্নীতি হয়েছে, দুর্নীতির কারণে আমরা বঞ্চিত হয়েছি। কেসের স্টার্ট সেখান থেকে। পরবর্তীতে দেখা গেল কি যে না, তার কথাই এগোচ্ছে। আজকে যদি আমরা ডিপ্রাইভ হই
তারা ভাষ্যটাকে ন্যারেটিভটা কোথায় শুরু মানে সেট করে বলুন তো? তারা বলে আপনারা তো ডিপ্রাইভ, আপনারা তো গেছিলেন, কই আপনাদের কাজগুলো তো হলো না। কিন্তু এইটা কিন্তু কখনোই তারা উল্লেখ করে না কাজগুলো হলো না মূলত দুর্নীতির কারণে। বিকাশ স্যার, বিক্রম স্যার, ফিরদৌস স্যার, সুদীপ স্যারদের জন্য নয়। প্রথমে যদি সেগ্রিগেশনের লিস্ট দিয়ে দিত, আজকে তো প্যানেল বেঁচে যেত। আজকে যারা টেন্টেড তাদেরকে কারা কারা আনটেন্টেড এটাকে যদি বাছাই করে দিত, তাহলে যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট ছিল তারা তো সেই জায়গাগুলোকে অকুপাই করত। এটা তো একদম ক্রিস্টাল ক্লিয়ার। সেই কথাটা কিন্তু কখনো আপনি এই শাসক দলের আইনজীবীদের মুখে শুনবেন না। ওনারা একটা রাজনৈতিক ভাষ্য তৈরি করে দিয়েছেন, কারণ তারা তো আপোষহীন লড়ছে, তারা তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তারা তো আমাদের জন্য লড়াই করছে যারা আমরা বঞ্চিত হয়েছি। আজকের এই এক্সামে এই 16 সালের একটা বড় অংশ যারা 40+ এজ হয়ে যাওয়ার জন্য আপনার পরীক্ষা এক্সামে নিজেকে প্রমাণ করতে পারার আর সুযোগ পেল না, এর দায় কি বিকাশ স্যারদের নাকি এই ব্যবস্থার? আজকে এই নাম্বার ইস্যুকে নিয়ে, নাম্বার নিয়ে যে কেস হচ্ছে, তার দায় কি বিকাশ স্যারদের নাকি এই ব্যবস্থার? এর পরবর্তীতে নিয়োগের ক্ষেত্রে যদি বেনজল ঢোকে, বেনজল তো 100% ঢুকেছেই, সেইটা যখন রিভিল হবে তার জন্য যদি প্যানেল আবার প্রশ্নচিহ্নের মুখে ওঠে, তার দায় কি বিকাশ স্যারদের নাকি এই ব্যবস্থার? সেটা নিয়ে তারা সঠিক কথা বলুক। অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে, দলীয় রাজনৈতিক উদ্দেশ্যে সকলের মধ্যে একটা যে বিষ ছড়িয়ে যাচ্ছে নিরন্তর, সেটা কিন্তু আমাদেরকেও কিছুটা স্টেরিলাইজ করতে হবে নিজের চিন্তা ভাবনা, বুদ্ধি, যুক্তি দিয়ে। এই আবেদনটা আমার সমস্ত মানুষের কাছে রইল।